হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকে আমরা কুম্ভ মেলা সম্বন্ধে আলোচনা করব ভেবেছি। তো কুম্ভ মেলা, কুম্ভ মানে হচ্ছে কলস, আর তাই এই কুম্ভ মেলাটা হচ্ছে গিয়ে সেজন্য প্রয়াগরাজ যেখানে কুম্ভ মেলা হচ্ছে ওই শহরের নাম বলা হয়েছে কুম্ভনগরী, কুম্ভনগরী প্রয়াগরাজ। তো এ সম্বন্ধে সাধারণত দুই প্রকারের মানুষ থাকে, এক থাকে আসরিক স্বভাবের লোক, এক থাকে দৈব স্বভাব দেবতা স্বভাবের লোক। তো দেবতার অসুরদের মধ্যে যদিও তারা একই পিতার সন্তান, কশ্যপ মুনির পুত্র, দুই পত্নীর গর্ভে থেকে, তো এই দেবতার অসুরদের মধ্যে বিরোধ বরাবর লেগেই থাকে। এইভাবে ভগবদ গীতায় দেবতা অসুর সম্বন্ধে 16 অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আছে। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই দেবতা অসুরদের মধ্যে লড়াই লেগেই থাকে। তো একবার তারা প্ল্যান করলেন যে এক কাজ করা যাক, আমরা মানে যদি অমৃত পান করতে পারি তাহলে আর মারা পড়ব না। তখন উভয়ে রাজি হলো, হ্যাঁ ঠিক আছে, তাহলে কীভাবে অমৃত পাওয়া যাবে না, আমরা আমাদের সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র মন্থন করলে পরে আমরা অমৃত পেতে পারি। তো সেই সমুদ্র মন্থন করার জন্যে এখন যে মন্থন দণ্ড হিসেবে মন্দার পর্বতকে না হলো, আর মন্থন দণ্ডের রজ্জু হিসেবে বাসুকি নাগকে নেওয়া হলো। নিয়ে তখন সেই সমুদ্রের মন্থন হবে। তো দেখা গেল যে মন্থন দণ্ডটা ডুবে যাচ্ছে। তখন আবার ভগবানকে এসে কচ্ছপ অর্থাৎ কুর্ম অবতার রূপে এসে সেখানে তলায় সাপোর্ট হিসেবে থাকতে হলো। তখন কুর্মদেবের পিঠের উপরে মন্থন দণ্ডটা রাখা হলো, আর তাতে করে মন্থন করা হয়েছিল। এইভাবে এই যে সমুদ্র মন্থন, এক্ষেত্রে এক পাশে সেই বাসুকি নাগের এক প্রান্তে দেবতারা ধরেছেন, আর এক প্রান্তে অসুরেরা ধরে সেই মন্থন দণ্ডের যে রজ্জুর মতো ঘোরানো হবে। তো সেই হিসেবে কাজ হচ্ছিল। ইতিমধ্যে হয়েছে কি, অসুরেরা ধরেছে মানে বাসুকি নাগের মুখের দিকটা, আর ওই টানা পাড়িতে বাসুকি নাগের মুখ থেকে বিষ বেরিয়ে এসছে। তখন অসুরের অসুবিধা হয়ে গেছে। যাই হোক, শেষে ওই মন্থন থেকে বেশ কয়েক কিছু উৎপন্ন হয়েছে, যেমন ঐরাবত, লক্ষ্মী ইত্যাদি। আর শেষে উৎপন্ন হয়েছে অমৃত কলস। তো এই অমৃত কলস মানে অমৃতে ভর্তি আছে।
এখন সবথেকে বড় ব্যাপারটা হলো যে এটা এখন অসুরেরা নেবে না দেবতারা নেবে না কে কি করবে? এর মধ্যেই কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। তখন রাজা দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত ওই কুম্ভকলস মানে অমৃত কলসটাকে কেড়ে নিয়ে পালাচ্ছিলেন। আর অসুররা পিছে, পিছে ধাওয়া করছে। এইভাবে ১২ দিন ব্যাপী তারা ছুটোছুটি করেছিলেন বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাগুলোর মধ্যে থেকে বিশেষ করে ৪ টে জায়গাতে কুম্ভ রাখা হয়েছিল ৩ দিন পর, পর। তাতে করে সেই জায়গাতে যে অমৃত ছলকে পড়েছিল আ সেই স্থানগুলোতে কুম্ভ মেলা হয়। সেই তিথিতে। তো সেই তিথি এলে পরে সেই স্থানের জল পবিত্র হয়ে যায় এবং সেই জলে স্নান করলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায়। এরকমই কথিত আছে। তো সেইজন্যে এই ৪ টে স্থান হচ্ছে গিয়ে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জৈন আর নাসিক। তো প্রতি ৩ বছর পর, পর এক জায়গায় হয়। এইভাবে ৪ টে জায়গায় ঘুরে আসতে ১২ বছর হয়ে যায়। মানে এবার ঘুরে আবার যেমন কুম্ভমেলা এবারে প্রয়াগরাজে হচ্ছে। এর পরের বারে হবে গিয়ে হরিদ্বারে বা তারপরের বারে হবে উজ্জয়িনীতে, তারপর নাসিকে। এভাবে যে ৪ টে জায়গাতে ঘুরতে, ঘুরতে আবার ১২ বছর পরে আবার এসে এখানে মহাকুম্ভ হয়। তো এইভাবে মহাকুম্ভ হয় প্রতি ১২ বছর অন্তর, অন্তর। আর আ হরিদ্বার আর প্রয়াগরাজে অর্ধকুম্ভ হয়। ৬ মাস মানে ৬ বছর পর, পর। মহাকুম্ভের ৬ বছর পরে অর্ধকুম্ভ হয়। এইভাবে কুম্ভমেলা প্রায় হতেই থাকে বিভিন্ন জায়গায়। তো এইভাবে আ যে কুম্ভমেলা প্রয়াগরাজে হয় এই জায়গাটা সবথেকে বড়। এর দৈর্ঘ্য ৫ কিলোমিটার মতো আছে এবং প্রস্থও প্রায় ৫ কিলোমিটার। আর পুরো মেলার এরিয়াটাকে কভার করে একটা মাইক সেটে। এই মাইক সেটটা আবার গিনেস বুকে স্থান পেয়েছে। এইভাবে আ এই যে কুম্ভমেলা শুরু হয়ে যায় যদি পৌষ পূর্ণিমা আগে হয় তাহলে তখন থেকে অথবা মকর সংক্রান্তি থেকে। তো এবছরে পৌষ পূর্ণিমা পড়েছে ঠিক মকর সংক্রান্তির আগের দিন ১৩ই আ জানুয়ারি। আর ১৪ জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি। অতএব দুটো তিথি পরপর মানে স্নানের তিথি পড়েছে। তো এইভাবে তার পরবর্তী তিথি পড়বে আ ২৯শে জানুয়ারি। ২৯ জানুয়ারি হবে গিয়ে আ মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যা হচ্ছে গিয়ে শাহী স্নান বলে, সবথেকে বড় তিথি। আর তার পরবর্তীতে আছে বসন্ত পঞ্চমী ৩রা ফেব্রুয়ারি। আর তারপরে আবার আ ১২ই ফেব্রুয়ারি একটা আছে। আর ২৬শে ফেব্রুয়ারিতে শিবরাত্রি দিয়ে মানে কুম্ভমেলা শেষ হয়ে যাবে। তো এইভাবে অ্যা এই যে কুম্ভমেলা এতে দেখা যায় যে সবথেকে বড় মেলা হচ্ছে, বড় মেলার স্থান হচ্ছে প্রয়াগরাজে। আর এখানে গত ২০১৩ তে যে শাহী স্নান ছিল মৌনী অমাবস্যায়, সেই তিথিতে ৫ কোটি লোক স্নান করেছিল কম বেশি মানে প্রয়াগে। আর কোটি, কোটি লোক হয়। ১০ কোটি লোক এবারেও আশা করছে ১০ কোটির উপর বেশি লোক হবে। স্নান করবে বিভিন্ন তিথিতে। এইভাবে আ কুম্ভমেলাতে ব্যবস্থা করা হয় ব্যাপকভাবে। ওখানে আলাদা ডিস্ট্রিক্ট করে নেওয়া হয়। মেলা, কুম্ভমেলা ডিস্ট্রিক্ট। তাদের ডিএম থাকে, এসডিও থাকে, বিভিন্ন এরিয়া থাকে,
এখানে কোর্ট থাকবে, থানা তো থাকেই। এইভাবে বিরাট ব্যবস্থা করা হয় সেক্টর ভাগ করে, করে। আর তার মধ্যে ইলেকট্রিক সাপ্লাই, তার মধ্যে সিকিউরিটির ব্যবস্থা তো থাকেই, হ্যাঁ? হাসপাতাল, পোস্ট অফিস, ব্যাংক সবকিছু ওর মধ্যে থাকে। রেলওয়ে স্টেশনের রেল টিকিট বুকিংয়ের অফিস থেকে শুরু করে সবকিছু। এইভাবে কুম্ভ মেলাতে বিশাল আয়োজন করা হয়। এর আগে যা হতো তার থেকে আমাদের যোগীরাজজি এসে এর আয়োজন আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। দিয়ে এবারের কুম্ভ মেলা সত্যি খুব বড় আকারে হচ্ছে। এইভাবে আগামী 13ই জানুয়ারি আর 14ই জানুয়ারি দুদিনই স্নান আছে। এইভাবে আমার সৌভাগ্য হয়েছিল ওখানে 12 বছর কাটানোর, ওই প্রয়াগরাজ মন্দিরের প্রেসিডেন্ট হিসেবে। 2019-এরটা আমি দেখেছিলাম ওখানে। তারপরে পরবর্তী যে 2013টা ছিল মহাকুম্ভ, 2019-এ ছিল অর্ধকুম্ভ। দুটোই আমি দেখেছি। তো এইভাবে এই কুম্ভ মেলাতে সারা পৃথিবী থেকে প্রচুর লোক স্নান করতে আসে। আর সে সময়ে ওখানকার হোটেল এ সমস্ত মানে ভাড়াও যাচ্ছে তাই বেড়ে যায়। 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 10 গুণও বেড়ে যায়। এইভাবে আ প্রচুর ভিড় হয়। তবুও খুব শান্তিপূর্ণ, কোনো সমস্যা নেই। আম সবাই আসছে, স্নান করছে। অনেকেই আসে, এসে স্নান করে, করে আবার বেরিয়ে চলে যায়। এমনও বহু আছে। আর সেই সময়ে রেলওয়ে স্টেশন তো ভীষণভাবে ব্যস্ত থাকে। আম অনেকে প্লেনে করে আসে, ব্যবস্থাও থাকে। এইভাবে কুম্ভ মেলা হয়। তো আ আমাদেরও উচিত, যদি ওখানে স্নান করলে পরে পাপ নাশ হয়ে যায়, লোকসান কোথায়? হ্যাঁ, সেজন্যই। আর শিল প্রভুপাদ ছিলেন গিয়ে প্রয়াগরাজে তার গৃহস্থ জীবনে 1923 থেকে 1936 পর্যন্ত 13 বছর। সেই 13 বছর থাকার ফলে প্রভুপাদের প্রয়াগরাজের প্রতি একটা বিশেষ ভালোবাসা ছিল। তো একবার 1976-এ উনার জীবনের শেষ কুম্ভ মেলা, তখন উনি ছিলেন বোম্বেতে। তো উনার শরীরের অবস্থা খুব ভালো ছিল না। তো ডাক্তার মানা করেছে প্লেনে চাপতে। এদিকে আম বোম্বে থেকে প্রয়াগে আসার জন্য ট্রেন টিকিট পাওয়া যাচ্ছে না কুম্ভ মেলার দরুন থেকে। কিন্তু প্রভুপাদ একরকম জিদ ধরেছেন যে আমি কুম্ভ মেলায় যাবই। হ্যাঁ? কুম্ভ মেলার প্রতি আলাদা একটা প্রভুপাদের স্নেহ বা ভালোবাসা আছে। তো তিনি জিদ ধরেছেন যে কুম্ভ মেলায় যাবেনই, কিন্তু ট্রেনের টিকিটও পাওয়া যাচ্ছে না, আর প্লেনে চাপতেও মানা করা আছে। এখন কিভাবে আসবেন? এই নিয়ে খুব টানাপোড়েন চলছিল। হঠাৎই এক ভদ্রলোক মিস্টার গুপ্তা ওখানে গিয়েছিলেন। তো জানা গেল যে উনি আ ইন্ডিয়ান রেলওয়ের একটা বড় অফিসার। তো উনি ব্যাপারটা শুনে বললেন, "ঠিক আছে, আমি ব্যবস্থা করছি।" তাই বলে উনি ব্যবস্থা করলেন যে বোম্বে থেকে প্রয়াগরাজগামী যে ট্রেনগুলো আছে, তার একটি ট্রেনের পিছনে ২ খানা নতুন কোচ লাগিয়ে দিয়েছেন। একটা কোচে প্রভুপাদ আর ২ টো কোচেই প্রভুপাদ আর তার শিষ্যরা থাকবেন। এইভাবে বোম্বে থেকে তখন সেই কোচটাতে সুন্দর করে ফুলের মালা-টালা দিয়ে সাজিয়ে, ধূপ দিয়ে ব্যবস্থা করা হয়েছে। আর তাতে করে প্রভুপাদ আর তার শিষ্যরা বোম্বে থেকে চলে এলেন প্রয়াগরাজে। আবার ওখান থেকে যখন তারা ফিরবেন তখন কলকাতায় আসবেন, মায়াপুরে আসবেন। সেজন্যে প্রয়াগরাজ থেকে কলকাতার জন্যে, হাওড়ার জন্যে সেই কোচ দুটোর ব্যবস্থা করা হয়েছিল। এইভাবে অলৌকিকভাবে প্রভুপাদ কুম্ভমেলায় যোগদান করেছিলেন 1976-এ। হরে কৃষ্ণ।